আসসালামু আলাইকুম, স্বাগতম নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরান তৈরি করছে যুদ্ধজাহাজ, টার্গেট যুক্তরাষ্ট্রের রণতরী। ইরানে কয়েক সপ্তাহ হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। পশ্চিম তীরে ইসরায়েলি নিয়ন্ত্রণ বৃদ্ধি, শান্তি আলোচনার পথে বাধা, বিশ্লেষক। পেটে পরমাণু আগুন, বুকে সারিবদ্ধ যুদ্ধবিমান, এবার ইরানের পথে আমেরিকার জলদানব। গাজায় ৮,০০০ লাশ এখনও ধ্বংসস্তূপের নিচে, নিহতের সংখ্যা ২ লাখেরও বেশি হতে পারে। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরান তাদের উপকূলীয় এলাকায় বিশাল আকৃতির একটি মক আপ বা নকল মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করছে, যা সামরিক বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। মূলত তেহরান তাদের সামরিক মহড়ার অংশ হিসাবে এই বিশাল কাঠামোটি তৈরি করছে বলে ধারণা করা হচ্ছে, এবং বিশ্লেষকরা মনে করছেন এটি শুধুমাত্র একটি সাধারণ মহড়া নয়, বরং সরাসরি যুক্তরাষ্ট্রকে একটি সামরিক বার্তা দেওয়ার কৌশল, যেখানে ইরান বোঝাতে চাইছে যে পারস্য উপসাগরে যে কোনো মার্কিন রণতরী তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন ইরান গত কয়েক বছর ধরেই তাদের নৌবাহিনীর আধুনিকায়নে জোর দিয়েছে, এবং বিশেষ করে অসম যুদ্ধের কৌশলে তারা পারদর্শী হয়ে উঠছে, যার অংশ হিসাবে তারা দ্রুতগতির স্পিডবোট, ড্রোন এবং অ্যান্টিশিপ মিসাইল ব্যবহার করে বিশাল মার্কিন রণতরীকে অচল করে দেওয়ার পরিকল্পনা করছে। এই মক আপ রণতরীটি তৈরির মূল উদ্দেশ্য হল ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি তাদের মিসাইল এবং ড্রোন হামলার সঠিক নিশানা প্র্যাকটিস করতে পারে, এবং সাগরে কিভাবে একটি বিশাল ভাসমান বিমানঘাঁটিকে ধ্বংস করা যায় তার বাস্তবসম্মত মহড়া চালাতে পারে। আপনারা জানেন যে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী বিশ্ব অর্থনীতি ও তেল পরিবহনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাই সেখানে ইরানের এমন সামরিক প্রস্তুতি বা টার্গেট প্র্যাকটিস স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র তাদের নৌবহরকে এই অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করার জন্য মোতায়েন রেখেছে। বিষয়টি আরও গভীর, কারণ ইরান সম্প্রতি তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি শহীদ বা অন্যান্য ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইলের পাল্লা ও নির্ভুলতা বাড়িয়েছে। ফলে সাগরে ভাসমান যে কোনো মার্কিন যুদ্ধজাহাজ বা ক্যারিয়ার যদি তাদের রেঞ্জ বা সীমানার মধ্যে আসে, তবে তা বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। যদিও যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা দাবি করেন যে তাদের রণতরীগুলো অত্যন্ত অত্যাধুনিক সুরক্ষা বলয় দ্বারা বেষ্টিত এবং যে কোনো হামলা প্রতিহত করতে সক্ষম, তবুও ইরানের এই মক ক্যারিয়ার তৈরি করে সেটাকে টার্গেট করার বিষয়টি মনস্তাত্ত্বিক যুদ্ধের একটি অংশ হিসাবে দেখা হচ্ছে। ইরানে কয়েক সপ্তাহ হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এই খবরটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আসার পর থেকেই মধ্যপ্রাচ্যসহ পুরো বিশ্বে নতুন করে যুদ্ধভীতি এবং কূটনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে, কারণ পেন্টাগন এবং মার্কিন সামরিক নীতিনির্ধারকরা মনে করছেন যে শুধুমাত্র একটি বা দুটি বিচ্ছিন্ন হামলা ইরানের সামরিক উচ্চাভিলাষ বা প্রক্সি গোষ্ঠীগুলোর কার্যক্রম থামানোর জন্য যথেষ্ট নয়। বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদন এবং সামরিক সূত্রের বরাত দিয়ে জানা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র এবার কোনো প্রতীকী হামলার পথে হাঁটছে না, বরং তারা একটি দীর্ঘমেয়াদী এবং ধারাবাহিক মিলিটারি ক্যাম্পেইন বা সামরিক অভিযানের পরিকল্পনা করছে, যা কয়েক সপ্তাহ ধরে চলতে পারে, এবং এর মূল লক্ষ্য হবে ইরানের সামরিক অবকাঠামো, ড্রোন তৈরির কারখানা, মিসাইল লঞ্চপ্যাড এবং কমান্ড সেন্টারগুলো। বিশ্লেষকরা বলছেন এই ধরনের দীর্ঘমেয়াদী হামলার প্রস্তুতির পেছনে মূল কারণ হল সাম্প্রতিক সময়ে জর্ডান, সিরিয়া এবং ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের সমর্থিত গোষ্ঠীগুলোর ক্রমাগত ড্রোন ও রকেট হামলা, যার ফলে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন সেনা সদস্য হতাহত হয়েছেন, এবং ওয়াশিংটন এখন মনে করছে যে ইরানকে একটি শক্ত ও স্পষ্ট বার্তা দেওয়ার সময় এসেছে। তবে এখানে একটি বিষয় লক্ষণীয় যে যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের মাটিতে হামলা চালাবে নাকি ইরানের বাইরে থাকা তাদের সম্পদ ও প্রক্সি বাহিনীর ওপর হামলা চালাবে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে, কিন্তু কয়েক সপ্তাহ ধরে হামলা শব্দবন্ধটি এটাই নির্দেশ করে যে এই অপারেশনটি হবে অত্যন্ত ব্যাপক এবং কৌশলগত। সামরিক বিশেষজ্ঞরা ধারণা করছেন এই হামলায় যুক্তরাষ্ট্র তাদের বিমান বাহিনীর পাশাপাশি নৌবাহিনীর টমহক মিসাইল এবং সাইবার অ্যাটাক বা ডিজিটাল যুদ্ধের কৌশলও ব্যবহার করতে পারে, যাতে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা অচল করে দেওয়া যায়।
অন্যদিকে এই খবর ছড়িয়ে পড়ার পর ইরানও পাল্টা হুমকি দিয়েছে এবং বলেছে যে তাদের ওপর কোনো ধরনের আগ্রাসন চালানো হলে তারা এর দাঁত ভাঙা জবাব দেবে এবং পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থে আঘাত হানবে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। অর্থনৈতিক বিশ্লেষকরাও এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন, কারণ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 1/3 তেল পরিবাহিত হয় এবং যদি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কয়েক সপ্তাহব্যাপী সংঘাত শুরু হয় তবে তেলের দাম আকাশচুম্বী হতে পারে, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধস নামাতে পারে। পশ্চিম তীরে ইসরায়েলি নিয়ন্ত্রণ বৃদ্ধি শান্তি আলোচনার পথে বাধা। বিশ্লেষক এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে এবং মানবাধিকার সংস্থাগুলোর মধ্যে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে, কিন্তু সাম্প্রতিক সময়ে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপন এবং সামরিক নিয়ন্ত্রণ যে হারে বৃদ্ধি পেয়েছে তা কার্যত দ্বিরাষ্ট্র সমাধান বা শান্তি আলোচনার কফিনে শেষ পেরেক ঠুকে দিচ্ছে বলে মনে করছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষকেরা। পশ্চিম তীর, যা আন্তর্জাতিক আইন অনুযায়ী ফিলিস্তিনিদের ভূখণ্ড হিসেবে স্বীকৃত, সেখানে দিনের পর দিন নতুন নতুন চেকপয়েন্ট বসানো, ফিলিস্তিনিদের জমি অধিগ্রহণ করা এবং অবৈধ বসতি স্থাপনকারীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে ফিলিস্তিনিদের স্বাভাবিক জীবনযাত্রা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড প্রায় স্থবির হয়ে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, শান্তি আলোচনার মূল ভিত্তি হল পারস্পরিক বিশ্বাস এবং ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের জন্য একটি অখণ্ড ভূখণ্ড নিশ্চিত করা। কিন্তু বর্তমানে পশ্চিম তীরের মানচিত্র দেখলে বোঝা যায় যে এটি ছোট ছোট বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়েছে, যেখানে এক শহর থেকে অন্য শহরে যেতে ফিলিস্তিনিদের ইসরায়েলি সেনাবাহিনীর অনুমতি বা বাধার সম্মুখীন হতে হয়। এই নিয়ন্ত্রণ বৃদ্ধির ফলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের ক্ষমতা কার্যত শূন্যের কোঠায় নেমে এসেছে এবং সাধারণ মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে, যা ভবিষ্যতে আরও বড় ধরনের গণজাগরণ বা সংঘাতের জন্ম দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকেরা আরও বলছেন যে ইসরায়েলের বর্তমান সরকার যে কট্টরপন্থী নীতি অনুসরণ করছে তাতে তারা পশ্চিম তীরকে সম্পূর্ণরূপে নিজেদের অংশের সাথে যুক্ত বা অ্যানেক্স করার পরিকল্পনা করছে, যা শান্তি প্রক্রিয়ার জন্য একটি বড় ধাক্কা। ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ বারবার এই বসতি স্থাপনকে অবৈধ ঘোষণা করলেও বাস্তব চিত্র ভিন্ন এবং মাঠ পর্যায়ে ইসরায়েলি নিয়ন্ত্রণ ক্রমশ কঠোর থেকে কঠোরতর হচ্ছে। শান্তি আলোচনার পথে এই বাধাগুলো কেবল রাজনৈতিক নয়, বরং এটি একটি মানবিক সংকটও তৈরি করছে, কারণ পানির উৎস, কৃষিজমি এবং চলাচলের স্বাধীনতার উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে ফিলিস্তিনিদের দৈনন্দিন অস্তিত্বকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়া হচ্ছে। অনেক বিশ্লেষক মনে করেন, যতক্ষণ পর্যন্ত পশ্চিম তীরে এই সামরিক ও প্রশাসনিক নিয়ন্ত্রণ শিথিল না করা হবে এবং বসতি স্থাপন বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো শান্তি আলোচনা ফলপ্রসূ হবে না, বরং এটি কেবল সময়ক্ষেপণ ছাড়া আর কিছুই নয়। তাছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা বা নিষ্ক্রিয়তা এই নিয়ন্ত্রণ প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করছে বলে অভিযোগ রয়েছে, যা ফিলিস্তিনিদের মধ্যে এই ধারণা বদ্ধমূল করছে যে কূটনৈতিক পথে আর কোনো সমাধান সম্ভব নয়। পেটে পরমাণু আগুন, বুকে সারিবদ্ধ যুদ্ধবিমান, এবার ইরানের পথে আমেরিকার জলদানব। শিরোনামটি শুনেই হয়তো আপনারা চমকে উঠেছেন, কিন্তু বাস্তবে যুক্তরাষ্ট্রের ইউএসএস ডোয়াইট ডি আইজেনহাওয়ার বা জেরাল্ড আর ফোর্ডের মতো নিউক্লিয়ার পাওয়ার্ড এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোকে যখন সমুদ্রে নামানো হয়, তখন সেগুলোকে সত্যি জলদানব বা ভাসমান দুর্গ বলা চলে। সম্প্রতি পেন্টাগন মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে ইরানকে সতর্ক করতে এবং নিজেদের শক্তি প্রদর্শন করতে এই বিশাল রণতরী বহরকে পারস্য উপসাগর বা লোহিত সাগরের দিকে যাত্রা করার নির্দেশ দিয়েছে, যা সমুদ্রের বুকে এক প্রকার ত্রাস সৃষ্টি করার ক্ষমতা রাখে। এই রণতরীগুলোর বিশেষত্ব হল এদের পেটে থাকে পারমাণবিক চুল্লি বা নিউক্লিয়ার রিয়্যাক্টর, যার ফলে এরা বছরের পর বছর জ্বালানি না ভরেই সমুদ্রে ভেসে থাকতে পারে এবং প্রচণ্ড গতিতে চলতে পারে, যা সাধারণ ডিজেল চালিত জাহাজের পক্ষে সম্ভব নয়। এর বুকে বা ফ্লাইট ডেকে সারিবদ্ধভাবে সাজানো থাকে বিশ্বের সবচেয়ে আধুনিক F-18 সুপার হর্নেট যুদ্ধবিমান, নজরদারি বিমান এবং অ্যাটাক হেলিকপ্টার, যা মুহূর্তের মধ্যে শত্রুর ওপর আঘাত হানতে এবং আকাশপথে আধিপত্য বিস্তার করতে সক্ষম। এই জলদানব একা চলে না, এর সাথে থাকে ডেস্ট্রয়ার, ক্রুজার এবং সাবমারিনের একটি বিশাল বহর বা স্ট্রাইক গ্রুপ,
যা আকাশ, জল এবং জলের নিচ থেকে যে কোনো আক্রমণ প্রতিহত করতে পারে এবং শত্রুর ভূখণ্ডে শত শত কিলোমিটার ভেতরে গিয়ে মিসাইল হামলা চালাতে পারে। ইরানের দিকে এই রণতরী পাঠানোর মূল উদ্দেশ্য হল ডিটারেন্স বা ভীতি প্রদর্শন, যাতে ইরান বা তাদের প্রক্সি বাহিনীগুলো যুক্তরাষ্ট্রের বা তাদের মিত্রদের ওপর বড় কোনো হামলা চালানোর সাহস না পায়। সামরিক বিশ্লেষকরা বলছেন, একটি এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করা মানে হল ওই অঞ্চলে একটি আস্ত বিমান ঘাঁটি এবং মিসাইল সিস্টেম বসিয়ে দেওয়া, যা কূটনৈতিক চাপের পাশাপাশি সামরিকভাবেও বিশাল প্রভাব ফেলে। তবে ইরানের মতো দেশের বিরুদ্ধে এমন বিশাল রণতরী মোতায়েনের ঝুঁকিও রয়েছে, কারণ ইরান তাদের স্পিডবোট এবং ড্রোন সোয়ার্ম বা ঝাঁক বেঁধে জোন হামলার মাধ্যমে এই বিশাল জাহাজকে ব্যতিব্যস্ত রাখার কৌশল অনুশীলন করে আসছে। তবুও আমেরিকার এই জলদানব যখন সাগরের বুক চিরে এগিয়ে আসে, তখন তা প্রতিপক্ষকে এই বার্তা দেয় যে যুক্তরাষ্ট্র যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত এবং তাদের সামরিক সক্ষমতা বা ফায়ার পাওয়ারের ধারে কাছেও কেউ নেই। গাজায় ৮,০০০ লাশ এখনও ধ্বংসস্তূপের নিচে, নিহতের সংখ্যা ২ লাখেরও বেশি হতে পারে। এই শিরোনামটি শুনলে যে কোনো মানুষের হৃৎকম্পন বেড়ে যেতে বাধ্য, কারণ গাজার বর্তমান পরিস্থিতি এবং ধ্বংসযজ্ঞের যে চিত্র উঠে আসছে তা আধুনিক ইতিহাসের অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয় হিসেবে চিহ্নিত হচ্ছে। সরকারি হিসাব অনুযায়ী নিহতের সংখ্যা একটি নির্দিষ্ট পর্যায়ে থাকলেও বিভিন্ন আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা, মানবাধিকার কর্মী এবং ল্যান্ডসেটের মতো নির্ভরযোগ্য জার্নালগুলোর গবেষণা ও বিশ্লেষণ বলছে যে প্রকৃত মৃত্যুর সংখ্যা সরকারি হিসেবের চেয়ে বহু গুণ বেশি হতে পারে। গাজা জুড়ে যে পরিমাণ বহুতল ভবন, আবাসিক এলাকা এবং অবকাঠামো মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, সেই হাজার হাজার টন কংক্রিটের ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছে অসংখ্য মানুষ, যাদের উদ্ধার করার মতো কোনো ভারী যন্ত্রপাতি বা লোকবল অবশিষ্ট নেই। সিভিল ডিফেন্স এবং উদ্ধারকর্মীরা বলছেন, তাদের কাছে খবর আছে যে প্রায় ৮,০০০ বা তারও বেশি মানুষের মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে পচে গলে যাচ্ছে, যাদের দাফন করার সুযোগটুকুও পাওয়া যায়নি। এবং এই সংখ্যাটি কেবল নিশ্চিতভাবে নিখোঁজদের তালিকা, প্রকৃত সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে। অন্যদিকে পরোক্ষ মৃত্যু বা ইনডিরেক্ট ডেথের বিষয়টি বিবেচনায় এনে বিশেষজ্ঞরা বলছেন, সরাসরি বোমার আঘাতে যারা মারা গেছেন তাদের বাইরেও খাদ্য সংকট, বিশুদ্ধ পানির অভাব, ওষুধের অভাব এবং সংক্রামক ব্যাধির কারণে যে পরিমাণ মানুষ মারা যাচ্ছেন বা ভবিষ্যতে মারা যাবেন, তা যোগ করলে মোট নিহতের সংখ্যা ২ লাখ ছাড়িয়ে যেতে পারে। গাজার স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে, হাসপাতালগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং ডায়ালিসিস, ক্যান্সার বা সাধারণ অস্ত্রোপচারের অভাবে হাজার হাজার রোগী ধুকে ধুকে মারা যাচ্ছেন, যাদের নাম হয়তো যুদ্ধের হতাহতের তালিকায় সরাসরি উঠছে না, কিন্তু তারাও এই সংঘাতের বলি। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া লাশগুলো উদ্ধার করা এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে এবং এর ফলে গাজার বাতাসে লাশের গন্ধ এবং রোগ জীবাণু ছড়িয়ে পড়ছে, যা বেঁচে থাকা মানুষদের জন্যেও মৃত্যুদূত হয়ে দাঁড়িয়েছে। একটি ঘনবসতিপূর্ণ এলাকায় যখন দিনের পর দিন বিরামহীন হামলা চলে এবং ত্রাণ সহায়তা বন্ধ থাকে, তখন পরিসংখ্যানের চেয়েও বড় হয়ে দাঁড়ায় মানুষের হাহাকার এবং অস্তিত্বের সংকট।